সময় সব কিছু বদলে দেয়, মানুষের মুখ, তাদের কথা, এমনকি ভালোবাসার রঙও। এক সময়ে যে হাত আমাদের পথ দেখিয়েছে সেই হাতই পরে লাগে অপরিচিত। আসলে কি জানেন, দূরত্বটা কিন্তু মাইলের হিসেব নয়, তা কিন্তু সৃষ্টি হতে পারে মনের ভেতরেও। সমাজ আমাদের শেখায় অগ্রগতি, মানে সামনে এগিয়ে চলা। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সামনে এগোতে গিয়ে আমরা নিজেরা কতটা পিছিয়ে, হারিয়ে, স্বার্থপর হয়ে গেছি? নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের জন্য রইল সাহিত্যিক দীনেন্দ্র কুমার রায়ের কলমে এক অনবদ্য গল্প, দাদা। আর বৃহস্পতিবার থেকে গল্প একান্তেতে আসছে বেশ নতুন কিছু, একটা নতুন পরিকল্পনা, একটু অন্য রকমের। দেখা হচ্ছে প্রতি সোম বৃহস্পতি ঠিক দুপুর 2টোয়। চলুন শোনা যাক আজকের গল্প। পল্লীগ্রাম। আষাঢ়ের সন্ধ্যা অতীত হইয়াছে। আকাশমণ্ডল ঘন মেঘে সমাচ্ছন্ন। সমস্ত দিন সূর্যের মুখ দেখিতে পাওয়া যায় নাই। কেবল সূর্যাস্তকালে পশ্চিম গগন বিলম্বী ধূসর মেঘস্তর লোহিতাভ হইয়া চরাচরে দিবাবসান বার্তা জ্ঞাপন করিতেছিল। কিন্তু আচম্বিতে একখানি কালো মেঘ উদ্দাম ঝটিকা প্রবাহে কোথা হইতে ভাসিয়া আসিয়া বিদ্যুৎ দন্ত বিকাশ করিয়া গর্জিয়া উঠিল। নদী তীরবর্তী দীর্ঘশীর্ষ ঝাউর শাখাগুলি শোঁ শোঁ শব্দ করিতে লাগিল। তাহার পর আরম্ভ হইল ঝমঝম শব্দে বৃষ্টি। সন্ধ্যার পর অনেকক্ষণ পর্যন্ত সে বৃষ্টির বিরাম নাই। গৃহস্থের ঘরের চালে, গৃহপ্রান্তস্থিত কলা গাছে, বাঁশঝাড়ের ঘন বাঁশের পাতায় আর ঘরের পাশে শশার টালে ঝুপঝুপ করিয়া বৃষ্টি পড়িতেছে। ক্ষুদ্র মানিকগড়ের গ্রাম্য পথ কর্দমে পূর্ণ। পথের ধারে ক্ষুদ্র ক্ষুদ্র ডোবা, তাহা বৃষ্টির জলে ভরিয়া উঠিয়াছে এবং ভেকের দল সরু মোটা নানা সুরে মহানন্দে বর্ষার বন্দনা গান আরম্ভ করিয়াছে। পথে লোক চলিতেছে না, সকলে স্ব-স্ব-গৃহে আশ্রয় লইয়াছে। কেহ মৃৎপ্রদীপের অদূরে বসিয়া ঢেরায় পাট কাটিতেছে, কেহ পুঁথি পড়িতেছে, কেহ বালি দিয়া হেঁসোয় শান দিতেছে, কোনো নিষ্কর্মা বসিয়া বসিয়া ডাবা হুঁকায় তামাক টানিতেছে। শিশু মায়ের কোলে শুইয়া নিমিলিত নেত্রে স্তন্যপান করিতেছে। ছেলে মেয়েরা ঘরের মেঝেতে সারি দিয়া বসিয়া আগাডুম বাগাডুম ঘোড়াডুম সাজে ছড়াটি কোমল স্বরে আবৃত্তি করিতেছে। দোকানে দোকানি ঝাঁপ ফেলিয়া একান্ত মনে জমা খরচ লিখিতেছে। বহিঃপ্রকৃতির এই বর্ষাসুলভ দুর্যোগে তাহার লক্ষ্য নাই, যেন তাহার খরিদ বিক্রয়ের হিসেবটাই পৃথিবীর একমাত্র সত্য, আর সকলই মিথ্যা, মায়াময়। মানিকগড়ের একখানি ক্ষুদ্র গৃহস্থ ঘরের অভ্যন্তরে সে সময়ে বহিঃপ্রকৃতির এই দুর্যোগের আর অন্ধকারের ছায়া পড়িয়াছিল। এই গৃহে বৃদ্ধ নীলমাধব মুখোপাধ্যায় মৃত্যুশয্যায় শয়ন করিয়া অন্তিমের সম্বল জননী ব্রহ্মময়ীর চরণ যুগল চিন্তা করিতেছিলেন। কিন্তু দুশ্ছেদ্য মায়াপাশ ছিন্ন করিতে তাহার কঠোরগত মুদ্রিত নেত্র হইতে অশ্রু বর্ষিত হইতেছিল। পুত্র লালমাধব তাহার শিয়রে উপবেশন করিয়া পিতার কেশ বিরল মস্তকে হাত বুলাইতেছিলেন আর একাগ্রমনে প্রার্থনা করিতেছিলেন, মা মঙ্গলচণ্ডী, এ যাত্রা বাবাকে বাঁচাও। বাবার অভাবে আমি কি করিয়া এই সংসার চালাইব। কিন্তু লালমাধবের চিন্তাস্রোত সহসা অবরুদ্ধ হইল। বৃদ্ধ নীলমাধব চক্ষু খুলিয়া ক্ষীণ স্বরে বলিলেন, বাবা লালু,
আমার আর অধিক বিলম্ব নাই। জীবনটা বৃথা কাজে কাটাইয়াছি, তোমাদের জন্য কোনো সম্বলও রাখিয়া যাইতে পারিলাম না। পথের সম্বলও কিছু নাই। জানি না ব্রহ্মময়ীর চরণে স্থান পাব কিনা, কিন্তু এই সময়েও তোমাদের কথা ভাবিয়া বড় কাতর হইয়াছি। নবীনের মা নাই, তাহাকে তোমার আর বৌমার হাতে সঁপিয়া দিলাম। ছোঁড়াটা যাহাতে মানুষ হইতে পারে সে চেষ্টা করিও। দুধের ছেলে নবীন, আমার কাছেই তাহার যত আবদার। দেখো সে যেন কখনো মনে ব্যথা না পায়। একবার তাকে ডাকো, আমার বুকের মধ্যে কেমন যেন করছে। পিতৃভক্ত লালমাধব অশ্রুপূর্ণ নেত্রে পিতার আদেশ পালন করিতে চলিলেন। তখন ননীমাধব রান্নাঘরে একখানি কাঁথায় শুইয়া ঘুমাইতেছিল, আর লালমাধবের স্ত্রী গিরিবালা উনানে পাঁচন সিদ্ধ করিতেছিলেন। লালমাধব ব্যগ্রভাবে রান্নাঘরে প্রবেশ করিয়া স্ত্রীকে বলিলেন, আর পাঁচন তৈয়ারি করে কি করবে? বাবা কেমন যেন করছেন। সন্ধ্যা থেকে 3 বার ডেকেও কোবরেজ মশাইকে আনতে পারলাম না। এই দুর্যোগের রাত্রি, বাইরে জল জমেছে। কি যে হবে মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি নে। নবনে, ও নবনে, ওঠ বাবা, জন্মের মতো বাবাকে দেখে নিবি আয়। নবীন উঠিয়া বসিল। 8 বৎসরের বালক, মৃত্যু সম্বন্ধে তাহার কোনো ধারণাই নাই। সমস্ত দিন পিতার শয্যাপ্রান্তে বসিয়া থাকিয়া সন্ধ্যার পর সে বৌদিদির কাছে আসিয়া শ্রান্তি ভরে সেইখানেই ঘুমাইয়া পড়িয়াছিল। লালমাধব সুপ্তোত্থিত নবীনকে কোলে লইয়া পিতার নিকট উপস্থিত হইলেন। গিরিবালাও ব্যস্তভাবে শ্বশুরকে দেখিতে আসিলেন। তখন বৃদ্ধের শেষ অবস্থা। লালমাধব নবীনকে পিতার ক্রোড়ের কাছে বসাইয়া তাহার মাথা কোলে তুলিয়া লইলেন। কাতর স্বরে বলিলেন, বাবা, নবীনকে এনেছি। তাকে কি বলছিলেন বলুন। কোনো কথা না বলিয়া নীলমাধবের প্রাণ অনিত্য দেহ ত্যাগ করিল। লালমাধব শিশুর ন্যায় কাঁদিয়া উঠিলেন। গিরিবালা শ্বশুরের পদদ্বয়ে মস্তক রক্ষা করিয়া অশ্রুধারায় তাহা সিক্ত করিতে লাগিলেন। নবীন মাধব উভয় হস্তে পিতার কণ্ঠ আলিঙ্গন করিয়া বাবা বাবা বলিয়া কাঁদিতে লাগিল। বাহিরে দুর্যোগ ঘনাইয়া আসিল। নীলমাধব কথকতা করিয়া সংসার যাত্রা নির্বাহ করিতেন। ভালো কথক বলিয়া তাহার খ্যাতি ছিল। কথকতার জন্য অনেক বড়লোকের বাড়ি তাহার নিমন্ত্রণ হইত। কোনো কোনো স্থলে 3 মাস পর্যন্ত কথা চলিত। সেখানে তিনি যে সিধা ও দক্ষিণা পাইতেন, তাহাতে তাহার সংবৎসর সংসার চলিত। কিন্তু অধিকাংশ ব্রাহ্মণ পণ্ডিতের ন্যায় তিনিও অমিতব্যয়ী এবং পরদুঃখ কাতর ছিলেন। এই জন্যই তিনি কিছুই সঞ্চয় করিতে পারিতেন না। বার্ধক্যে শরীর অপটু হওয়ায় তিনি কথকতা ব্যবসায় পরিত্যাগ করিয়াছিলেন। পৈতৃক কিছু ব্রহ্মোত্তর জমি ছিল, তাহা হইতেই কোনো রকমে সংসার চলিত। গৃহবিগ্রহের সেবার ত্রুটি হইত না। অতিথিরাও তাহার দ্বার হইতে ফিরিত না। কয়েক বৎসর পূর্বে সুখ দুঃখের সঙ্গিনী প্রিয়তমা সাধ্বী পত্নীর মৃত্যু হওয়ায় কথক মহাশয় হৃদয়ে বড় আঘাত পাইয়াছিলেন। সে ব্যথা তিনি সামলাইতে পারেন নাই। তিনি হরিনাম করিতেন, আর পত্নী বিরহে তাহার চক্ষু হইতে অশ্রু ঝরিত। মহাপ্রস্থানের জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত হইয়াছিলেন। কিন্তু ননীমাধবকে মানুষ করিয়া তুলিবার পূর্বে ইহলোক ত্যাগে তাহার মন সরিতেছিল না। যম মানুষের সুবিধা অসুবিধা দেখে না।
হঠাৎ 3 দিনের জ্বরে তাহাকে সংসার পারাবারের পরপ্রান্তে এক অজ্ঞাত রাজ্যে যাত্রা করিতে হইল। কাহারও অভাবে সংসার অচল হয় না। পিতার অভাবেও লালমাধবের সংসার চলিতে লাগিল। পূর্বে সুখে ও নিরুদ্বেগে সংসার চলিত, এখন দুঃখে ও নানান দুশ্চিন্তায় সংসার চলিতে লাগিল। শাশুড়ি গিরিবালাকে পাকা গৃহিণী করিয়া রাখিয়া গিয়াছিলেন। সংসারের অভাব, দারিদ্র্যের অশান্তি গিরিবালা প্রাণপণে গোপন করিতেন। স্বামীকেও তাহা জানিতে দিতেন না। বস্তুত শ্বশুরের মৃত্যুর পর গিরিবালাই লালমাধবের অভিভাবিকা হইলেন। গিরিবালা একালের আত্মসুখনিরতা বিলাসিনী বধূ হইলে লালমাধবকে পিতার মৃত্যুর সঙ্গে সঙ্গেই সংসার ছাড়িয়া পলাইতে হইত। গিরিবালার প্রধান কার্য ছিল দেবর নবীন মাধবের লালন পালন। নবীন মাধবের বয়স যখন 3 বৎসর, সেই সময় তাহার মাতার মৃত্যু হয়। সে আজ 5 বৎসরের কথা। সেই সময় হইতে গিরিবালা নবীনকে পুত্রাধিক স্নেহে যত্নে লালন পালন করিয়া আসিতেছেন। নবীন এখন গিরিবালাকেই মা বলিয়া জানে। গিরিবালার কোনো সন্তান ছিল না, নবীনই তাহার সকল স্নেহ অধিকার করিয়াছিল। পিতার নিকট তাড়া খাইয়া পলাইয়া আসিয়া সে বৌদিদির কোলে মুখ গুজিয়া কাঁদিত। লালমাধব পল্লীগ্রামের গৃহস্থ। তাহার অভাব সামান্য ছিল, কারণ বিলাসিতার সহিত কখনো তাহার পরিচয় হয় নাই। বাড়িতে যে 2-3টি পয়সিনী গাভী ছিল, তাহারা মাঠে চড়িয়া আসিয়া যথেষ্ট দুধ দিত। সুতরাং গয়লার জল তাহাকে দুধ বলিয়া কিনিতে হইত না। বাড়ির আঙিনায় কয়েক কাঠা জমিতে একটি বাগান ছিল। তাহাতেই নিত্য ব্যবহার্য তরি তরকারি, কলা, পেঁপে, আতা, ডালিম প্রভৃতি ফল উৎপন্ন হইত। মাঠের ধানের জমিতে যে ধান হইত, তাহাতে তাহার সংসার খরচ চলিত। তবে কয়েক বৎসরের অজন্মা হওয়ায় লালমাধব কিছু কষ্টে পড়িয়াছিলেন। তথাপি তিনি দুস্থ গ্রামবাসীগণের দুঃখ দেখিলে সাধ্যানুসারে তাহাদের সাহায্য করিতেন। দরিদ্রা পল্লীরমণীগণ গিরিবালাকে সাক্ষাৎ অন্নপূর্ণা মনে করিত। সাংসারিক অসচ্ছলতা থাকায় লালমাধব দাস দাসী রাখিতে পারিতেন না। এজন্য গিরিবালাকে দিবারাত্রি পরিশ্রম করিতে হইত। লালমাধব ইহাতে বড় কষ্ট বোধ করিতেন। একদিন তিনি গিরিবালাকে বলিলেন, তোমার কষ্ট আর দেখতে পারিনে, এত পরিশ্রম কি সহ্য হয়? সস্তায় একটা ঝি জুটলে রাখতাম, কিন্তু যে কঠিন কাল পড়েছে, মাসে 5 টাকা খরচ করতে না পারলে একটা চাকরানি রাখা যায় না। গিরিবালা সলজ্জভাবে বলিলেন, চাকরানিতে আমার দরকার কি? গোবিন্দ করুন, খাটতে খাটতে তোমার পায়ে মাথা রেখেই যেন চক্ষু বুঝতে পারি। দুঃখকে দুঃখ মনে করলেই দুঃখ। লালমাধব বলিলেন, নগ্নে যদি কখনো মানুষ হতে পারে, তা হলেই আমাদের দুঃখ ঘুচবে। আমরা খেয়ে না খেয়ে ওকে মানুষ করে তুলতে পারি তো ঠাকুর আমাদের স্বর্গ থেকে আশীর্বাদ করবেন। ঠাকুরপো মনে করে আমি ওর মা, মায়ের কথা ওর মনেই নেই। আহা, 100 বছর হয়ে বেঁচে থাক। ওর যেমন পড়াশোনায় ঝোঁক, তাতে বাপদাদার নাম রক্ষা করতে পারবে। কয়েক বছর পরে নবীন মাধব গ্রামের এন্ট্রান্স স্কুল হইতে এন্ট্রান্স পরীক্ষা দিল। কয়েক মাসের বেতন ও পরীক্ষার ফি দাখিল করিতে লালমাধবকে 10 দিক অন্ধকার দেখিতে হইল। অবশেষে তিনি 2 বিঘা ব্রহ্মোত্তর জমি বিক্রয় করিয়া এ দায় হইতে উদ্ধার লাভ করিলেন। সেবার শীতকালে আর তাহার চালে খড় উঠিল না। বর্ষাকালে জীর্ণ চাল ভেদ করিয়া বৃষ্টি পড়িতে লাগিল। চালির উপর লেপ, কাঁথা, বালিশ সমস্ত ছিল। আষাঢ়ের অবিশ্রান্ত বর্ষণে তাহা ভিজিয়া গেল। লালমাধব দুঃখিতভাবে স্ত্রীকে বলিলেন, শীতকালে ঘর ছাইতে পারিনি,
জানি এবার বর্ষায় ভিজতে হবে। আমার নুন আনতে পান্তা ফুরোয়, পান্ত আনতে নুন। কি দিয়ে যে কি করি ভেবে পাইনি। টাকায় 20 আঁটি খড়, তারও 12 আনা কেশে আর সিকি উলু। উয়ের দৌরাত্মে বছর অন্তর চালে খড় না দিলেও চলে না। নবনের পরীক্ষার খরচ জোগাতে এবার সর্বশান্ত হয়েছি। পাশটা যদি করতে পারে তবে অর্থব্যয় সার্থক হবে। গিরিবালা বলিলেন, কষ্টে শেষ্টে তো ঠাকুরপোকে মানুষ করে তোলো, এমন দিন আর থাকবে না। ঠাকুরপো 2 পয়সা আনতে পারলে একটা ছোটখাটো পাকা কুঠুরি করে নেব। লালমাধব হাসিয়া বলিলেন, কাঙালের কর্কট বাস, আমি আবার পাকা ইমারত করব, তুমিও যেমন। তাহার হাসি নৈরাশ্য মিশ্রিত। নবীন মাধব সে বৎসর এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হইয়া 15 টাকা বৃত্তি লাভ করিল। এদিকে 30 বৎসর বয়সে গিরিবালার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হইল। গ্রামের লোকেরা বলিতে লাগিল, এতদিনে লালমাধব মুখুজ্জে দেশে ফিরেছে। 36 বছর বয়সে পুত্র মুখ নিরীক্ষণ করিয়া লালমাধব স্বর্গ হাতে পাইলেন। পুত্রের নাম রাখিলেন ইন্দু মাধব। নবীন মাধব তাহার বাসগ্রামের 18 ক্রোশ দূরবর্তী বহরমপুর কলেজে এলে পড়িতে গেল। নবীন দাদাকে পাঠ্যপুস্তকের ফর্দ পাঠাইল। পুস্তকের মূল্য দেখিয়াই লালমাধব মাথায় হাত দিয়া বসিলেন। তাহার দুশ্চিন্তার কারণ শুনিয়া গিরিবালা বলিলেন, টাকার জন্য তুমি ভেবো না, আমি একটা উপায় করব। তিনি তাহার পিতৃদত্ত 5 ভরি সোনার বালা দত্তবাড়িতে বন্ধক দিয়া 70 টাকা আনিয়া স্বামীর হস্তে দিলেন। লালমাধব বিপদ সমুদ্রে কুল পাইলেন। গিরিবালাকে বলিলেন, আমি গরিব বটে, কিন্তু হতভাগ্য নই। তোমার মতো স্ত্রী যার সংসারে, তার আর দুঃখ কি? কেবল আক্ষেপে এই যে তোমাকে তো কখনো 2 তোলা সোনারূপাও দিতে পারলাম না। উপরন্তু তোমার বাবা তোমাকে যে 2 ভরি দিয়েছিলেন, তাও তোমাকে আমাদের জন্য ঘুচোতে হচ্ছে। গিরিবালা হাসিয়া বলিলেন, ঠাকুরপুর বিদ্যে হোক, আমি না হয় হাতে লাল সুতো জড়িয়ে এ অতি রক্ষা করব। লালমাধব আহ্লাদে গদগদ হইয়া পত্নীকে আলিঙ্গন দানে উদ্যত হইলেন। গিরিবালা লজ্জায় অভিভূত হইয়া 2 হাত সরিয়া গিয়া বলিলেন, ও আবার কি রঙ্গ? আমি কচি খুকি নাকি, তাই আদর করতে এলে যে? নবীন মাধবের ওই 15 টাকা বৃত্তিমাত্র সম্বল। সে তাহার অবস্থার কথা জানাইয়া রাজবাড়িতে কিছু মাসিক সাহায্য প্রার্থনা করিল। কিন্তু সে পল্লী গ্রামবাসী দরিদ্রের পুত্র। কোনো হাকিম বা ক্ষমতাশালী পদস্থ ব্যক্তির নিকট হইতে সুপারিশ চিঠি সংগ্রহ করিতে না পারায় তাহার প্রার্থনা না মঞ্জুর হইল। সাধক শ্রেষ্ঠ পরমহংস রামকৃষ্ণদেব বলিয়াছিলেন, যাহার চাপরাশ নাই তাহার কথা কেহ শোনে না। রাজা মহারাজার মন আকৃষ্ট হয় এবং লোহার সিন্দুক খুলিয়া যায়, বালক নবীন সে চাপরাশ কোথা হইতে সংগ্রহ করিবে? সুতরাং তাহার দুঃখ ঘুচিল না। সে একটি টিউশনি জুটাইয়া ভরণ পোষণ এবং পাঠের ব্যয় নির্বাহ করিতে লাগিল। কিন্তু এলে পরীক্ষার কয়েক মাস পূর্বে পাঠের ক্ষতি হয় দেখিয়া সে টিউশনি ছাড়িয়া দিয়া তাহার অর্থাভাবের কথা দাদাকে জানাইল। লালমাধব আবার পৃথিবী অন্ধকার দেখিলেন। গিরিবালা তাহার শেষ সম্বল সোনার তাগা জোড়াটা বিক্রয় করিয়া দেবরের এলে পরীক্ষার খরচ যোগাইলেন। এইবার যখন নবীন মাধব 20 টাকা বৃত্তি পাইয়া বহরমপুরের কলেজ হইতে এলে পরীক্ষায় উত্তীর্ণ হইল, তখন অনেক কন্যাদায়গ্রস্ত চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি তৎপ্রতি আকৃষ্ট হইল। নানা স্থান হইতে ঘটকের দল আসিয়া লালমাধবকে বিব্রত করিয়া তুলিল।
যাহারা তাহাকে একটি রাজকন্যা এবং অর্ধরাজ্য প্রদানের লোভ দেখাইল, তাহাদিগকে তিনি জানাইলেন তিনি দরিদ্র বটে, কিন্তু ভ্রাতার বিবাহ দিয়া একটা বড় রকমের দাও মারিবার ইচ্ছা তাহার নাই। মেয়েটি সুন্দরী হয়, বংশ ভালো হয়, ইহাই যথেষ্ট, এবং কন্যার পিতা নবীনের উচ্চশিক্ষার ব্যয়ভার বহনে সম্মত হন, তাহা হইলেই তিনি যথেষ্ট মনে করিবেন। তাহা হইলেই তিনি যথেষ্ট মনে করিবেন। বংশ ভালো হয় এবং কন্যার পিতা নবীনের উচ্চশিক্ষার ব্যয়ভার বহনে সম্মত হন, তাহা হইলেই তিনি যথেষ্ট মনে করিবেন। লাল মাধবকে এত অল্পে রাজি হইতে দেখিয়া গ্রামের বুদ্ধিমানেরা তাহার বুদ্ধির নিন্দা করিল। প্রতিবেশী চাটুজ্জে মহাশয় 3টি ছেলেকেই বিবাহের বাজারে নিলামে চড়াইয়া নগদ 1010 টাকা উপার্জন করিয়াছিলেন। তিনি একদিন লাল মাধবকে ডাকিয়া মিষ্ট ভৎসনা করিলেন, বলিলেন, বাবাজি, আজকাল যেমন কাল পড়িয়াছে সেইভাবেই কিন্তু চলা উচিত। রাঢ়ী ব্রাহ্মণের ঘরে রেলে পাশ ছেলে মাসে 20 টাকা জলপানি পাইতেছে, একটু যদি আঁট ধরো তাহা হইলে উহার বিবাহ দিয়া অনায়াসেই 5,000 টাকা ঘরে তুলিতে পারো। তাহা না করিয়া তুমি এমন সুপাত্রকে বিনামূল্যে বিলাইয়া দিতে চাও। পরিবারের গহনা বিক্রয় করিয়া জোত জমা বন্ধক রাখিয়া ভাইটিকে মানুষ করিলে তাহাতে তোমার লাভ কি? এমন বোকামি করিও না, একটু বুঝিয়া চলো। লাল মাধব বলিলেন, খুড়ো মশাই, আপনি একজন প্রবীণ লোক, আপনি এমন আদেশ করবেন না। আমি তো পাঁঠা বিক্রয় করতে বসিনি, গরিব মানুষ আমি, আমার কি এত লোভ শোভা পায়? যার সঙ্গে কুটুম্বিতা করব তার ঘাড় ভেঙে কিছু আদায় করলেই কি আমি বড় মানুষ হয়ে যাব? বাবা আজ বেঁচে থাকলে আপনার কথা শুনে কানে হাত দিতেন। আমার আর্থিক অবস্থা সচ্ছল নয় বলেই ভায়ার বিয়ে দিয়ে তার লেখাপড়ার খরচটা নিতে যাচ্ছি। এই হীনতা শিকারের জন্য আমার যে কতখানি কষ্ট হচ্ছে তা অন্তর্যামীই জানেন। তার উপর আবার টাকার চাপ দেব, সে আমি পারবো না। আমার যদি আজকে 2-1টি মেয়ে থাকতো আর বেআই মশাই যদি লম্বা ফর্দ দাখিল করতেন, তাহলে আমার কি গতি হতো? খুড়ো চাটুজ্জে মহাশয় হাসিয়া বলিলেন, তাহাদের বিবাহের খরচাও নবীনের শ্বশুরের ঘাড়ে চাপাইতে। তুমি আমার নিতান্ত আপনার জন, তাই তোমাকে সৎ পরামর্শ দিলুম। না শোনো, শেষে পস্তাইয়া মরিবে। লাল মাধব চাটুজ্জে খুড়োর পরামর্শ কানে না তুলিয়া সাব জজ কৈলাসবাবুর কন্যা সুকুমারীর সহিত ভ্রাতার বিবাহের সম্বন্ধ স্থির করিলেন। কৈলাসবাবু লাল মাধবের সাংসারিক অবস্থার কথা জানিতেন। তিনি নবীনকে MA পর্যন্ত নিজের খরচে পড়াইতে রাজি হইলেন। আর মেয়েটিও পরমা সুন্দরী। লাল মাধব দেনা পাওনা সম্বন্ধে কোনো কথা বলিলেন না। কৈলাসবাবু মনে করিলেন, আমি উহার ঘরে মেয়ে দিতেছি, ইহাই উহার বাপের ভাগ্য, আবার টাকার দাবি করিবে। মেয়েটিকে খুব সস্তায় পার করিলাম। মাঘ মাসের শেষে কৈলাসবাবুর কলিকাতাস্থ ভবনে সুকুমারীর সহিত নবীনের বিবাহ মহা সমারোহে সম্পন্ন হইল। বিবাহের পর ভ্রাতা ও ভ্রাতৃবধূকে সঙ্গে লইয়া লাল মাধব মানিকনগরের বাড়িতে ফিরিয়া আসিলেন। জজবাবুর আদরিণী সুন্দরী কন্যা গরিবের ঘরে পড়িয়াছে। গ্রামের রমণী সমাজ সকল কর্ম ত্যাগ করিয়া বউ দেখিতে আসিল। সুকুমারীর যেমন রূপ তেমনি গা ভরা গহনা। পল্লী রমণীগণের মুখে প্রশংসার বাণ ডাকিল। আজ গিরিবালার আনন্দের সীমা নাই। তিনি নববধূকে কোথায় রাখিবেন, কি খাওয়াইবেন, কেমন করিয়া আদর যত্ন করিবেন তাহা ভাবিয়া স্থির করিতে পারিলেন না। নববধূকে বরণ করিয়া লইবার সময় তাহার মনে পড়িল,
শাশুড়ি অকালে প্রাণ ত্যাগ করিলে তিনি প্রাণপণ যত্নে শিশু দেবরটিকে মানুষ করিয়া তুলিয়াছিলেন। নিজের মুখের গ্রাস তাহার মুখে তুলিয়া দিয়াছেন, নিজে ছিন্ন বস্ত্রে থাকিয়া তাহার বস্ত্র যোগাইয়াছেন। দেবরের রোগের সময়ে সমস্ত রাত্রি জাগিয়া তাহার পরিচর্যা করিয়াছেন। পিতৃদত্ত অলঙ্কারগুলি বিক্রয় করিয়া তাহার শিক্ষার ব্যয় নির্বাহ করিয়াছেন। তাহাকে কোনো দিনও মায়ের অভাব জানিতে দেন নাই। সেই দেবর আজ বিদ্বান হইয়া বংশ উজ্জ্বল করিয়াছে। মস্ত হাকিমের মেয়ে সে বিবাহ করিয়া আনিয়াছে। ভগবান তাহাদের ভাগ্যে এত সুখ লিখিয়াছিলেন। হায়, আজ যদি শ্বশুর শাশুড়ি বাঁচিয়া থাকিতেন, তাহারা এই সুখ ভোগ করিতে পারিলেন না ভাবিয়া গিরিবালার চক্ষু হঠাৎ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। এদিকে নববধূর সঙ্গে ঝি, চাকর আর দারোয়ান আসিয়াছিল। গরিব লালমাধব তাহাদিগকে লইয়া ব্যতিব্যস্ত হইয়া উঠিলেন। তিনি তাহাদের এরূপ সেবা করিতে লাগিলেন যেন গুরু ঠাকুর শিষ্য বাড়ি আসিয়াছেন। পাক স্পর্শের ভোজন শেষ না হওয়া পর্যন্ত লালমাধব নববধূকে তাহার পিত্রালয়ে পাঠাইতে পারিলেন না। বাড়িতে দুইখানা মাত্র বাঁশের ঘর আর একখানি অনতি বৃহৎ চণ্ডীমণ্ডপ। গিরিবালা যে ঘরখানিতে থাকিতেন তাহার মেটে দেওয়াল, দেওয়ালে কয়েকখানি ঠাকুর দেবতার চিত্র, ঘরের মাটি কোঠায় আম কাঠের তক্তার পাটাতন, ঘরের মধ্যে চৌকি, একদিকে কাঠের সিন্দুক, সিন্দুকের পাশে একটি বেতের ঝাঁপি, একটি বাঁশের আড়ায় লেপ তোষক স্তরে স্তরে সজ্জিত, তাহার উপর ধূপদস্ত কাপড়ের আবরণ। পরিচ্ছন্ন মেঝেতে ধুলা নাই। ঘরের যে কয়েকটি দ্বার জানালা ছিল তাহা নিতান্ত অপ্রশস্ত। গিরিবালা নববধূর বাসের জন্য এই ঘরখানি ছাড়িয়া দিলেন। ঘর দেখিয়া সুকুমারীর চক্ষু স্থির। এই গরুর গোয়ালে তাহাকে থাকিতে হইবে? সাব জজবাবুর গোয়াল ঘর যে ইহা অপেক্ষা শতগুণে শ্রেষ্ঠ। সারসি খড়খড়ি, বৈদ্যুতিক পাখা, বিদ্যুতের আলো তো দূরে থাক, দ্বার জানালাগুলো এত ছোট যে ঘরে প্রবেশ করিয়াই সুকুমারী 5 মিনিটের মধ্যেই হাঁপাইয়া উঠিল। তাহার পর যেদিন সে অরণ্য বেষ্টিত সংকীর্ণ বনপথ দিয়া বিরল সলীলা অপ্রশস্ত নদীর পঙ্কিল জলে স্নান করিয়া আসিল, সেদিন পিতৃভবনের প্রাঙ্গনাস্থিত জলের কল ও চৌবাচ্চাপূর্ণ কলের জলের জন্য তাহার প্রাণ ব্যাকুল হইয়া উঠিল। সে পল্লী জীবনকে নিদারুণ অভিশাপ ও পল্লীবাসকে বনবাস মনে করিতে লাগিল। আবার তাহার বড় জাতি বা কেমন? গায়ে একটা সেমিজ বা জামা নাই, কস্তা পেড়ে ময়লা শাড়ি পরা, হাতে শাঁখা, সাদা সিধে গড়ন, মোটা সোটা কালো স্ত্রীলোক। হাতে না আছে দুগাছা বালা, গলায় না আছে বিনোদবেনী নেকলেস। সুকুমারী ভাবিল তাহার মায়ের দাসী মুক্তকেশী ইহা অপেক্ষা অনেক সভ্যভব্য। এই জায়ের সঙ্গে এখানে বাস করিতে হইবে ভাবিয়া সুকুমারী আতঙ্কে শিহরিয়া উঠিল। সুকুমারীর সঙ্গে যে ঝি আসিয়াছিল তাহার নাম ভবতারিণী। ভবতারিণী অনেক কালের ঝি। সুকুমারীকে সে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছিল। ভবতারিণীর হাতে তাগা, গলায় সোনার দানা, পরিধানে তসর। দেখিয়া মনে হয় গুরু ঠাকুরানী শিষ্যকে কৃতার্থ করিবার জন্য শ্রীপাঠ পরিত্যাগপূর্বক তাহার গৃহে পদরজ দান করিতে আসিয়াছেন। সুকুমারী সমস্ত দেখিয়া ভবতারিণীর কোলে মুখ লুকাইয়া কাঁদিয়া ফেলিল। ভবতারিণী তাহাকে শান্ত করিবার জন্য বলিল, তোমার বাপের বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে। এমন সোনার শীতে কেউ এমন বনে পাঠায়? কোথায় সোনার অট্টালিকে আর কোথায় এই কদর্জি কুঁড়ে ঘর? কথাটা তখনই শাখা পল্লব সম অলঙ্কৃত হইয়া
পাড়ায় পাড়ায় পল্লী রমণীগণের মুখে মুখে ঘুরিতে লাগিল। গিরিবালা প্রতিবাদ করিয়া বলিলেন, রাঙা বউর ঝি এ কথা কখনো বলেনি। গৌরীর মা বলিল, কেন, ঝিয়ে বউয়ে যখন কথা হয় তখন আমাদের নয়নতারা পিঁড়েতে বসে তা শুনে এসেছে যে, তা ঢাকো কেন? স্নানের ঘাটে এ সকল কথা আলোচনা হইতেছিল। কালাচাঁদের মা গামছার ভিতর হাত রাখিয়া আহ্নিক করিতে করিতে বলিলেন, নুকলে কি হবে বৌমা, কাজটা কিন্তু তোমাদের ভালো হয়নি। তোমরা হলে গেরস্ত মানুষ, জজ মাছের টকের মেয়ে ঘরে আনা কি তোমাদের মতো লোকদের ভালো সাজে? এই দেখো আমার ভগিনীপদ ডিবটি হাকিম, সে যদি আমাদের ফণির কোনো সদরওয়ালা মেয়ের সঙ্গে দেয় তো সাজে ভালো কি? কেউ কোনো কথা বলতে পারে না, কিন্তু তোমাদের হয়েছে হাত চেয়ে আম মোটা। আরো কত কথা যে শুনতে হবে। দত্তগিন্নি গামছায় মুখ মার্জনা করিতে করিতে বলিলেন, পেটের ছেলের মতো দেওরটিকে মানুষ করেছ মা, হাকিমের মেয়ের সঙ্গে বিয়ে তো দিলে, শেষটা সামলাতে পারবে কি? এ বউ যদি তোমার সঙ্গে ঘর করে তো আমি কায়েতের মেয়ে নই? তোমার আমও যাবে, ছালাও যাবে। পরের মেয়ের সুখের জন্যই কি দেওরটাকে এত বড়টা করেছিলে? গিরিবালা অস্ফুট স্বরে বলিলেন, ঠাকুর পড়তো ভালো হবে, নিজের সুখের পিত্তেশায় এ কাজ করিনি ঠাকুরুন। গিরিবালা এ কথা বলিলেন বটে, কিন্তু তিনি হৃদয়ে কি এক অব্যক্ত বেদনা অনুভব করিলেন। তাহার নয়ন কোণে অশ্রু সঞ্চিত হইল। গিরিবালা অন্যদিকে মুখ ফিরাইয়া জলপূর্ণ কলস কক্ষে বাড়ি ফিরিলেন। তখন ঘাটে খুব উৎসাহের সহিত সমালোচনা চলিল। দত্তগিন্নি ঘড়ায় জল পুরিতে পুরিতে বলিলেন, ঢের ঢের দাসী বান্দি দেখেছি বাপু, কিন্তু কলকাতার এই ঝি বেটি যেন খড়দার মা গোসাই, চোখে মুখে কথা, আর ঠেকারি বা কত। কালাচাঁদের মা আহ্নিক মুলতবি রাখিয়া বলিলেন, আবার বিধবে মেয়ের গলায় সোনার দানা, বুড়ো বয়সে চূড়ো কর্ম। ঠিক সেই সময়ে বকুলতলায় দাঁড়াইয়া তামাক টানিতে টানিতে লালমাধবের গ্রাম সম্পর্কের খুড়ো সেই বুড়ো চাটুজ্জে মশায় লালমাধবকে লক্ষ্য করিয়া বলিতেছিলেন, বাপু হে, তখনই তো বলেছিলাম ঘোড়া ডিঙিয়ে ঘাস খেও না। গরিবের ঘর থেকে খাসা টুকটুকে বউ আনবে, মন দিয়ে ঘর কন্যা করবে। দু কথা জোর করে বললে ঘাড় হেঁট করে শুনবে। তা নয়, ভাইয়ের বিয়ে দিলে এক সদরওয়ালা মেয়ের সঙ্গে। পেলে তো কচু, মধ্যে থেকে ভাইটিও হাত ছাড়া হবে। লাভ পরম গোবোধ। লালমাধব বলিলেন, লাভের জন্য তো এ কাজ করিনি খুড়োমশাই, ছোঁড়ার তো একটা হিললে হলো। গ্রামের পুরুষ রমণী সমাজ একমত হইয়া রায় প্রকাশ করিল, লালমাধব বুঝিতে না পারিয়া বড়ই দুষ্কর্ম করিয়া ফেলিয়াছে। লালমাধবের ভবিষ্যৎ চিন্তায় সকলের আহার নিদ্রা বন্ধ হইল। পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ লালমাধব সর্বস্ব ব্যয় করিয়া গ্রামের শূদ্রভদ্র সকলকে পাক স্পর্শের ভোজ দিলেন, আর গিরিবালা অনুগত দাসীর ন্যায় পরম যত্নে নববধূর সেবা করিতে লাগিলেন। সুকুমারী পিতৃগৃহে ফিরিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল, যেন সে একটা বিকট দুঃস্বপ্নের কবল হইতে মুক্তি লাভ করিল। বিশেষত দাসী ভবতারিণী যখন লালমাধবের গৃহস্থালীর কথা সালঙ্কারে সদরালা গৃহিণীর গোচর করিল, তখন তিনি প্রতিজ্ঞা করিলেন জীবনে তিনি কন্যাকে এমন কুস্থলে পাঠাইবেন না। বলিলেন, নবীন চাকরি করিয়া 2 পয়সা সঞ্চয় করিলে কলিকাতার কাঁসারি পাড়ায় নিজের বাড়ির কাছে দেখিয়া শুনিয়া তাহাকে একটা বাড়ি করিয়া দিবেন। নবীনকে দেখিয়াই তিনি তাহার হস্তে কন্যাকে সম্প্রদান করিয়াছেন।
পল্লী গ্রামবাসী দরিদ্র লাল মাধবের সহিত তাহার মেয়ে জামাইয়ের সম্বন্ধ কি? শ্বশুরের কাঁসারি পাড়ার বাড়িতে থাকিয়া নবীন মাধব প্রেসিডেন্সি কলেজে বিএ পড়িতে লাগিল। বিএ পাশ করিয়া সে মুরব্বী শ্বশুরের চেষ্টায় এবং মুরব্বীর অনুগ্রহে ডেপুটি ম্যাজিস্ট্রেটি লাভ করিল এবং বর্ধমানে শিক্ষানবিশ ডেপুটি কালেক্টরের পদে নিযুক্ত হইল। সদর আলার কন্যাকে বিবাহ করিয়া পূর্বেই নবীনের মেজাজ পরিবর্তিত হইয়াছিল। ডেপুটিগিরি লাভ করিয়া তাহার মাথা অত্যন্ত গরম হইয়া উঠিল। সে সদর আলা কৈলাসবাবুর জামাতা এবং বর্ধমানের প্রবেশনারি ডেপুটি কালেক্টর, ইহাই এখন তাহার পরিচয়। কিন্তু বাল্যস্মৃতি সহজে মানুষের মস্তিষ্ক কোটর ত্যাগ করে না। নবীন মাধবের যখনই মনে হইত সে পল্লীগ্রামের এক নিঃস্ব কথকের পুত্র, অভাব দৈন্যে তাহার শৈশব জীবন অতিবাহিত হইয়াছে, তখন লজ্জায় ক্ষোভে তাহার হৃদয় পূর্ণ হইত। সে সযত্নে দুঃখময় শৈশব স্মৃতি মুছিয়া ফেলিবার চেষ্টা করিত। বন্ধু সমাজে পল্লীগ্রামের প্রসঙ্গ উঠিলে নবীন সকলের অপেক্ষা অধিক উৎসাহে আমাদের অনন্ত স্নেহের আধার স্বরূপিণী চির করুণাময়ী পল্লী জননীর নিন্দা করিত। নবীন ডেপুটি হইয়াছে শুনিয়া লালমাধব ও গিরিবালা আনন্দে অভিভূত হইলেন এবং মঙ্গলচণ্ডীর পূজা পাঠাইয়া দিলেন। খুড়ো চাটুর্যে মহাশয় এই সুসংবাদে ঈষৎ হাসিয়া বলিলেন, বেল পাকলে কাকের কি? অতঃপর ডেপুটি ভাইটিকে একবার বাড়ি আনিবার জন্য লালমাধব তাহাকে 2-3খানি পত্র লিখিলেন। নবীন অনেকদিন হইতেই দাদাকে পত্র লেখা একরকম ছাড়িয়াই দিয়াছিল, কিন্তু ক্রমাগত 3খানি পত্র পাইয়া সে উত্তর না দেওয়া সঙ্গত মনে করিল না। সংক্ষেপে দাদাকে জানাইল এখন তাহার বাড়ি যাইবার অবকাশ নাই এবং পল্লীগ্রামের সহিত সম্বন্ধ রাখা সে গৌরবজনক মনে করে না। বিশেষত ম্যালেরিয়ার বাস্তুভিটা পল্লীগ্রামে গিয়া জ্বরে পড়িতে তাহার কিছুমাত্র আগ্রহ নাই। লালমাধব ভ্রাতার পত্র পাইয়া অত্যন্ত ক্ষুব্ধ হইলেন। গিরিবালার মর্মবেদনার কোনো সীমা রহিল না। তিনি কাঁদিয়া বলিলেন, ঠাকুরপোকে ছেলেবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, নিজে না খেয়ে খাইয়েছি, মায়ের অভাব কোনো দিন তাকে জানতে দিইনি। বড়লোকের ঘরে ঠাকুরপোর বিয়ে না হলে সে আমাদের এমন করে পর করত না। লালমাধব বলিলেন, নবীন যাই মনে করুক, সে আমার ভাই, আমার তো পর নয়। সে যাতে সুখী হয় তাই ভালো, তার সুখেই আমাদের সুখ। সুতরাং কনিষ্ঠের প্রতি তাহার মনের ভাব পরিবর্তিত হইল না। এদিকে নবীন মাধব অল্প দিনেই চাকরিতে প্রতিষ্ঠা লাভ করিল এবং কয়েক বৎসরের মধ্যেই মহকুমার শাসনভার পাইল। মহকুমাও পল্লীগ্রাম। বাধ্য হইয়া তাহাকে সেখানে যাইতে হইল বটে, কিন্তু জন্মভিটায় গিয়া একবার দাদার সহিত সাক্ষাৎ করিবার অবসর সে পাইল না। কয়েক বৎসর পরে 3 মাসের প্রিভিলেজ লিভ লইয়া নবীন কলিকাতায় গিয়াছে শুনিয়া লালমাধব আবার তাহাকে বাড়ি আসিবার জন্য পত্র লিখিলেন। কিন্তু নবীনের সেই একই উত্তর, পল্লীগ্রামে ম্যালেরিয়ার দারুণ উপদ্রব, সেখানে সুপেয় জল নাই, বাস করিবার উপযুক্ত ঘর নাই, সেখানে গিয়া বিপন্ন হইতে তাহার বিন্দুমাত্র আগ্রহ নাই। কিন্তু অকৃত্রিম স্নেহের নিকট কোনো প্রকার সংকোচ বা কুণ্ঠা থাকে না। প্রাণাধিক ভাইটিকে দীর্ঘকাল না দেখিয়া লালমাধব অত্যন্ত কাতর হইয়া পড়িলেন এবং একবার তাহাকে দেখিতে কলিকাতায় যাইবার জন্য উৎসুক হইয়া পত্নীর নিকট নিজস্ব মনোভাব প্রকাশ করিলেন। লালমাধবের পুত্র ইন্দুমাধব ততদিনে একটু বড় হইয়াছিল। সে বলিল, বাবা, আমি তোমার সঙ্গে কাকাকে দেখতে যাব।
গিরিবালা একবার আপত্তি করিয়াছিলেন বটে, কিন্তু তাহার আপত্তি গ্রাহ্য হইল না। লালমাধব পুত্রসহ কলিকাতায় যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। গিরিবালা দেবরের জন্য 1 হাঁড়ি সোনামুগের ডাল, বাগানের মিষ্ট আমের কয়েকখানি আম সত্ত্ব, বাড়ির গাছের নারিকেলের 1 হাঁড়ি নাড়ু ও ঘরের দুধের সর বাটিয়া 1 ভাঁড় ঘি প্রস্তুত করিয়া স্বামীর সঙ্গে দিলেন। লালমাধব বলিলেন, কলিকাতা জায়গা, কত রকম মেঠাই মুন্ডা, ছানা বড়া, পান্তুয়া, খাজা গজা, কত কি পাওয়া যায়। সেখানে তোমার এই নারকেলের নাড়ু নিয়ে গিয়ে কি করব? লোকে দেখে হাসবে যে। গিরিবালা বলিলেন, আমি নারকেলের নাড়ুগুলো চিনির রসে পাক করে মশলা দিয়ে তৈরি করেছি। ঠাকুরপো ছেলেবেলায় এই নাড়ু খেতে বড্ড ভালোবাসত। কতদিন তাকে নিজের হাতে খেতে দিইনি। 2টো নাড়ুও যদি সে মুখে দেয় তবে আমার ছেরম সার্থক হবে। তুমি নিয়ে যাও। এই সকল উপহার দ্রব্যসহ শিশুপুত্র ইন্দুমাধবকে সঙ্গে লইয়া লালমাধব গরুর গাড়িতে দীর্ঘ 7 ক্রোশ পথ অতিক্রমপূর্বক ভেড়ামারা স্টেশনে ট্রেন ধরিলেন এবং সন্ধ্যার পর শিয়ালদহ স্টেশনে নামিলেন। লালমাধব কার্যোপলক্ষে পূর্বে অনেকবার কলিকাতায় গিয়াছিলেন, সুতরাং কলিকাতার পথঘাট তাহার নিতান্ত অপরিচিত ছিল না। আষাঢ় মাস, বর্ষার মেঘে আকাশ আচ্ছন্ন। সন্ধ্যার পূর্বেই 1 পশলা বৃষ্টি হইয়া গিয়াছে। কাদায় কলিকাতার পথে চলা দুঃসাধ্য। স্টেশন হইতে বাহিরে আসিয়া লালমাধব একখানি 3য় শ্রেণীর ঘোড়ার গাড়ি ভাড়া করিবার চেষ্টা করিলেন। সময় বুঝিয়া কোচম্যান কাঁসারিপাড়ায় যাইতে 1.5 টাকা ভাড়া হাঁকিয়া বসিল। লালমাধব পল্লীগ্রামের লোক, বিশেষত ধনবান নহেন। 1 মাইল যাইতে 1.5 টাকা গাড়ি ভাড়া দেওয়া তিনি অপব্যয় মনে করিলেন। ছেলেকে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ইন্দু, 8 ক্রোশ পথ হেঁটে যেতে পারবি নে? কাকাকে দেখিবার জন্য ইন্দুমাধবের ভারী উৎসাহ হইয়াছিল। সে মাথা নাড়িয়া বলিল, খুব পারব বাবা। চল, হেঁটেই যাই, গাড়িতে আর কাজ নেই। তখন মুটের মাথায় মোট তুলিয়া দিয়া পুত্রের হাত ধরিয়া লালমাধব শ্রীদুর্গা স্মরণ করিয়া রাজপথে নামিয়া পড়িলেন। মুটে হাঁড়িগুলি ঝাঁকায় সাজাইয়া দুলকি চালে আগে আগে চলিতে লাগিল। রাত্রি প্রায় 8টার সময়ে লালমাধব সদরালা বাবুর দেউড়িতে আসিয়া মোট নামাইলেন। একজন দারোয়ান তখন সিদ্ধির নেশায় ভরপুর হইয়া দেউড়ির পাশের একটা কুঠুরিতে 4 পায়ের উপর শয়ন করিয়া মিহি সুরে একটা ভজন গাহিতেছিল। দেউড়িতে কলরব শুনিয়া সে উঠিয়া আসিল। লালমাধবের পরিচয় জিজ্ঞাসা করিয়া সে জানিতে পারিল আগন্তুকটি জামাইবাবুর দাদা, ভাইকে দেখিবার জন্য দেশ হইতে আসিয়াছেন। নবীন ডেপুটি তখন দ্বিতলস্থ বিদ্যুতালোকিত সুসজ্জিত বৈঠকখানায় বসিয়া বন্ধুগণের সহিত পাশা খেলিতেছিল। গড়গড়ার মাথায় প্রকাণ্ড একটা কলিকা। সুগন্ধি তামাকুর সুমিষ্ট গন্ধ গৃহের বায়ুস্তর সুরভিত করিতেছিল এবং নবীন মাধবের টেরিয়ার কুকুরটি পাপসের উপর কুণ্ডলি পাকাইয়া শুইয়া নিদ্রাসুখ উপভোগ করিতেছিল। এমন সময়ে পুরাতন ঠনঠনের চটি পায়ে দিয়া 1 পা কাদা ও মাথায় দোদুল্যমান টিকি লইয়া ঘর্মাক্ত কলেবর লালমাধব পুত্রের হাত ধরিয়া সেই কক্ষে প্রবেশ করিলেন। লালমাধবকে দেখিয়া নবীনের বন্ধুগণ সবিস্ময়ে তাহার মুখের দিকে চাহিল। তাহাদের মনে হইল লোকটা বোধহয় ভিক্ষুক ব্রাহ্মণ, বোধহয় কিঞ্চিৎ ভিক্ষার আশায় অসময়ে এখানে অনধিকার প্রবেশ করিয়াছে।
কিন্তু নবীন মাধবের কথায় তাহাদের বিস্ময় কৌতূহলে পরিণত হইল। নবীন মাধব দীর্ঘকাল পরে দাদাকে দেখিলেও তাহাকে চিনিতে পারিল। সে মিনিটখানেক স্তম্ভিতভাবে বসিয়া থাকিয়া বলিল, এ কি রকম, আপনি হঠাৎ এখানে? উঠিয়া দাদাকে প্রণাম করিতেও তাহার ভুল হইয়া গেল। দাদা বলিলেন, অনেক দিন তোমাকে দেখি নাই, তাই মন বড় ব্যাকুল হয়, একবার তোমাকে দেখতে এলাম। নবীন বলিল, বিলক্ষণ, আগে একটা সংবাদ দিতে হয়, আর সঙ্গে এই ছেলেটি। লালমাধব তাড়াতাড়ি বলিলেন, ওকে চিনতে পারছো না? চিনবেই বা কি করে, বহুদিন তো দেখনি। ও ইন্দু মাধব, তোমার ভাইপো। আমি তোমাকে সংবাদ না দিয়েই এসে পড়েছি। ইন্দু, তোর কাকাকে প্রণাম কর। ইন্দু মাধব এত বড় বাড়িতে কখনো প্রবেশ করে নাই। গৃহসজ্জা দেখিয়া তাহার তাক লাগিয়া গেল। সে তাহার ছেঁড়া জুতা খুলিয়া গালিচার উপর গেল এবং কাকাকে প্রণাম করিল। লালমাধব দাঁড়াইয়া আছেন দেখিয়া ভৃত্য একখানি চেয়ার আনিয়া তাহাকে বসিতে ইঙ্গিত করিল। একজন বন্ধু সকৌতুকে নবীনকে ইংরাজিতে জিজ্ঞাসা করিল, কে হন ইনি? নবীন কিছুটা অপ্রস্তুত হইয়া কুণ্ঠিতভাবে বলিল, দাদা। খেলা ভাঙিয়া গেল। লালমাধব উপহারের জিনিসগুলি আনিয়া কোন হাঁড়িতে কি আছে তাহা নবীনকে বলিলেন। নবীন হাসিয়া অবজ্ঞা ভরে বলিল, সকল জিনিস কি জন্য এখানে বয়ে এনেছেন? আমার কি আর নারকেল নাড়ু খাবার বয়স আছে? আর এখানে দাঁড় ভাঙার আমের উৎকৃষ্ট আমসত্ত্ব, মাখন গলানো ঘি যথেষ্ট পাওয়া যায়। কষ্ট করে সকল জিনিস বাড়ি থেকে বয়ে আনবার কোনো দরকার ছিল না। লালমাধব কুণ্ঠিতভাবে বলিলেন, তোমার বৌদি দিয়েছেন, আমার কোনো দোষ নাই। বৌদি বোধহয় আমাকে এখনো তেমনই ছেলে মানুষ মনে করেন। তিনি আমাকে যথেষ্ট ভালোবাসতেন, আমি তার কাছে কৃতজ্ঞ আছি। তা তিনি ভালো আছেন তো? হ্যাঁ, আছে। একবার তোমাকে দেখবার জন্য তার বড় আগ্রহ। সেটা স্বাভাবিক, কিন্তু কি করে তার আগ্রহ মিটাই বলুন? আমার ভয়ানক ডিসপেপসিয়া, পাড়াগাঁয়ে গিয়ে তাকে দেখবার মতো আমার হেলথের অবস্থা নয়। ইন্দুমাধব তাহার পিতার কানে কানে বলিল, কাকিমাকে সে একবার দেখবে। নবীন জিজ্ঞাসা করিল, ও বলে কি? ও বলছে কাকিমাকে একবার দেখবে। তা কাল দেখা হবে। তার শরীর ভালো নয়, বোধহয় শুয়ে পড়েছে। রাত্রে আর দেখা করবার সুবিধে হবে না। কাকার কথা শুনিয়া বালক ক্ষুণ্ণ হইল। উভয় ভ্রাতার আর অধিক কথা হইল না। নবীন মাধবের মাথা ধরিয়াছিল। সে দাদার নিকট বিদায় লইয়া শয়ন করিতে চলিল। অধিক রাত্রে পাচক বাহিরের একটা কুঠুরিতে দুজনের ভাত দিয়া গেল। লালমাধব সপুত্র আহার করিয়া বহির্বাটিতেই শয়ন করিলেন। বালক পথশ্রমে কাতর হইয়াছিল, সে গভীর নিদ্রায় আচ্ছন্ন হইল। কিন্তু লালমাধব অনেক রাত্রি পর্যন্ত ঘুমাইতে পারিলেন না। তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, কেন আসিলাম? এ তো সে নবীন নয়, কিন্তু তবু তো আমি তার দাদা। ওদিকে অন্তঃপুরে সুকুমারী পূর্বেই ভাসুর ও ভাসুরপুত্রের আগমন সংবাদ পাইয়াছিল। স্বামীকে শয়নকক্ষে প্রবেশ করিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, তোমার দেশ থেকে কারা নাকি এসেছে শুনছি? হ্যাঁ, দাদা ছেলে নিয়ে এখানে এসেছেন। বুড়ো হলে মানুষের বুদ্ধিশুদ্ধি লোপ পায়। কেন, চাকরি বাকরির উমেদারির জন্য এলেন নাকি আবার? না না, আমাকে অনেকদিন দেখেননি, তাই শুনলুম দেখতে এসেছেন। তবু ভালো, আমি ভাবছিলুম কিছু মতলব আছে। এসেছেন, আজ থাকুন, কাল খাইয়ে দাইয়ে ওদের বিদেয় করে দিও।
তোমার দাদার পরিচয় পেলে তোমার উপর লোকের ভক্তি চটে যেতে পারে। অজপাড়া গায়ের সঙ্গে আমাদের সম্বন্ধ কি বলো? আমি তো ভাবছি ছোঁড়াটাকে আবার ঘাড়ে চাপিয়ে না যান। আর ঠিক সেই সময়ে লালমাধব করতলে মস্তক রাখিয়া ভাবিতেছিলেন, এই কি আমার সেই ভাই? এতকাল পরে উপযাচক হয়ে দেখা করতে এলাম, একটা কুশল বার্তাও জিজ্ঞাসা করিল না। আমি গরিব, আমি পল্লীবাসী মূর্খ, কিন্তু আমি যে তার দাদা। হঠাৎ বহুকাল পূর্বের এমনই এক ঘনঘোর বাদলের রাত্রি তাহার মনে পড়িয়া গেল, যে রাত্রে তাহার পিতা শিশু নবীনকে তাহার হস্তে সমর্পণ করিয়া ইহলোক হইতে প্রস্থান করেন। সঙ্গে সঙ্গে স্নেহময়ী জননীর কথা মনে পড়িল। স্বামী স্ত্রীতে কত কষ্টে নবীনকে মানুষ করিয়াছেন, তাহাও ধীরে ধীরে মনে পড়িল। অশ্রুধারায় তাহার শীর্ণ গণ্ড সিক্ত হইয়া উঠিল, এবং তাহার সহিত সহানুভূতি প্রকাশের জন্যই বোধহয় আষাঢ়ের দিগন্তব্যাপী মেঘ চরাচর অন্ধকার করিয়া মুষল ধারে অশ্রুবর্ষণ আরম্ভ করিল। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর পরবর্তী নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে পারেন গল্প একান্তে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।